মা বাবার পছন্দ মতো একটা অচেনা জুনিয়র মেয়েকে বিয়ে করলাম। ইচ্ছে ছিল সিনিয়র মেয়ের সাথে প্রেম করব, বিয়ে করলে সিনিয়র মেয়েকেই বিয়ে করব। একজনকে ভালো লাগতো, কিন্তু লজ্জায় বলতে পারতাম না। জুনিয়র হয়ে সিনিয়র মেয়েকে প্রপোজ করা অনেক সাহসের ব্যাপার, যা আমার মাঝে নেই। আর তাই সিনিয়র মেয়ের সাথে প্রেম করা আর হলো না। ইচ্ছের ঠিক বিপরীত ঘটল। চাইলাম সোনা, পেলাম রূপা। চাইলাম সিনিয়র, পেলাম জুনিয়র। মা বাবার ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের স্বপ্নকে কোরবানি দিলাম। জুনিয়র এক মেয়েকে বিয়ে করলাম, তাও এক গ্রামের মেয়েকে। মেয়েটির নাম অবন্তী। কথা বলতে বলতে পরিচয় দিতে ভুলে গেছি। আমি অনন্ত। বাকিটা গল্পে জানতে পারবেন। আজ আমার বাসর রাত। বাসর রাতে অবন্তী আমার রাগী চেহারা দেখে কাঁপতে লাগলো। আমি বিষয়টা বুঝতে পেরে অবন্তীর কাছে যাইনি। চেয়ারে বসে ড্রয়ার থেকে পায়েলটা বের করে দেখছিলাম। এই পায়েল এখন মূল্যহীন। এই পায়েলের সাথে আমার অনেক স্বপ্ন স্মৃতি জড়িয়ে আছে। কিছুক্ষণ পায়েল নিয়ে ভাবছিলাম, তারপর ঘুমোতে গেলাম। অবন্তী খাটে শুয়ে আছে আর আমি সোফায় শুয়ে আছি। বাসর রাতে মানুষ কত কিছুই না করে, কিন্তু আমার বাসর রাতে কিছুই হলো না। অবন্তীর সাথে দু চারটে কথাও বলতে পারলাম না। আমার লাইফে এরকম পাঁচশে বাসর রাত হবে কখনো ভাবিনি। যাই হোক, সকালবেলা ঘুম ভেঙে গেলে দেখতে পাই আমার গায়ে একটা চাদর দেওয়া। বুঝতে আর বাকি রইল না যে এটা ওরই কাজ। এরকম শীতে একা থাকাটা খুবই কষ্টের। ঘুম থেকে উঠতেই অবন্তী আমার ব্রাশ আর পেশ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খেয়াল করলাম অবন্তীর হাত পা থরথর করে কাঁপছে, কারণ অবন্তী জেনে গেছে যে এই বিয়েতে আমার মত ছিল না। আমি অবন্তীর হাত থেকে ব্রাশ নিলাম, তারপর ব্রাশ করতে শুরু করলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুমে দরজা খুলতেই দেখি অবন্তী তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে বলছি, এই তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। যাওয়ার আগেই সব কিছু পেয়ে যাই, এটাই হয়তো বা লক্ষ্মী বউয়ের লক্ষণ। তবুও কেন জানি অবন্তীকে বিয়ে করে আমি খুশি না। কোথায় যেন একটা খারতি আছে। ছোট একটা মেয়ে, ওর এখন পড়ালেখা করার সময়, আর এই মেয়ে কিনা আমার সাথে সংসার করছে। অভাবের সংসার হলে যা হয় আর কি। এসব ভাবছিলাম, হঠাৎ ছোট বোন এসে বলল, ভাইয়া খেতে আয়। তুই ভাত বেড়ে ডাক দিস। ভাইয়া ভাবে সব করছে। বলিস কি? হ্যাঁ। নিচে গিয়ে দেখলাম অবন্তীর শাড়ির আঁচল কোমরে কুচে সবার জন্য হাত বাড়তেছে। নতুন বউজি এইভাবে কাজ করতে এর আগে কখনো দেখিনি, শুনিও নি। এমন সাইলেন্ট বউ এর আগে কখনো দেখিনি। কথা কম, কাজ বেশি। মনে মনে বলছি, অবন্তী, তোমাকে ভালো না লাগুক, কিন্তু তোমার এই বিষয়টা ভালো লাগছে। ভাইয়া ভাবি কিন্তু রান্না বান্নাও করছে। হ্যাঁ, এটা এখন বুঝে গেছি। কামের মেয়ে একাই সব কাম সেরে ফেলবে। গরিব ঘরের মেয়েরা পড়ালেখা করতে পারে না, কিন্তু রান্না বান্না আর স্বামীকে কিভাবে খুশি রাখতে হয় সেটা ঠিকই জানি। অবন্তীকে দেখেই বোঝা যাচ্ছে শহরের মেয়েদের মধ্যে এই জিনিসটা পাওয়া যায় না। খাবার টেবিলে বসলাম। খেতে খেতে ভুলেই গেছি যে অবন্তী খেতে বসেনি, একপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ খাওয়ার মাঝে আমার চোখ গেল অবন্তীর কাছে। অবন্তী, এখানে এসো। অবন্তী আমার কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অবন্তীকে বসতে বললাম, ও বসলো। আমার নিজ হাতে ভাত আর তরকারি বেড়ে দিলাম। ও ভয়ে ভয়ে খাচ্ছে। বাসর রাত থেকেই দেখছি অবন্তী আমাকে ভয় পায়, কিন্তু কেন এত ভয় পায় জানি না। নাস্তা খেয়ে সবাই চার চার মতো চলে গেল। রয়ে গেলাম আমি আর অবন্তী। হঠাৎ অবন্তীর হেঁচকি শুরু হলো। আমি গ্লাসের পানি অবন্তীর হাতে দিলাম আর মাথায় হালকা করে হাত বুলিয়ে দিলাম। খানিকক্ষণ পর অবন্তীর হেঁচকি চলে গেল। খাওয়া শেষ করে অবন্তীকে নিয়ে রুমে গেলাম। প্রথম দিনই অবন্তী সবার মন কেড়ে নিল। রুমে গিয়ে অফিসের পুরনো ফাইলগুলো খুঁজছিলাম, আর অবন্তী কাজ করতেছে। বিষয়টা খেয়াল করে অবন্তীকে ডাক দিলাম। অবন্তীর সাথে সাথে আমার কাছে আসলো। মাত্র খেয়ে আসছো, এইবার রেস্ট নাও। কাজ পরেও করতে পারবা। আর নতুন বউ কি কাজ করে? মা কইছে। মা কইছে না বলছে? সত্য করে বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলবা? জি। জি মানে?
স্বামীকে কেউ জি বলে? আপনি আমার বড়, তাই। সমস্যা নেই, জি বলবা না। আচ্ছা। না, সরি। আচ্ছা। তোমার চুলগুলো যে এলোমেলো হয়ে আছে খেয়াল করেছ? যাও, আয়নার সামনে বসে ঠিক করো। অবন্তী আয়নার সামনে বসে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগলো। আমি একটু পরপর আর চোখে তাকিয়ে অবন্তীকে দেখছি। যতই দেখছি ততই দেখতে ইচ্ছে করতেছে। এমন সময় কি কাজ করা যায়? মোটেও না। আমি আর না পেরে অবশেষে অবন্তীর কাছে গিয়ে বসলাম। আপনি না কাজ করতেছেন? কাজ সবসময় করা যাবে, কিন্তু তোমাকে এই রূপে সবসময় দেখা যাবে না। আপনি জানতো আমার লজ্জা করতেছে। ও মা, আমার সাথে কিসের লজ্জা? জানি না। আচ্ছা, আরেকটু দেখি। আপনার বউকে আপনি ইচ্ছে মতো দেখেন, এটা কি কোয়া লাগে? ইচ্ছে করছে তোমার ওই ঠোঁটে আমার ঠোঁট রাখতে। রাখেন। আমি অবন্তীর ঠোঁটে আমার ঠোঁট রাখবো? অমনি ছোট বোন এসে ডাক মারল। পাকা ধান খেতে মই দিয়ে দিল। ইচ্ছে করছে বোনটাকে দুইটা থাপ্পড় দিই। এমন রোমান্টিক মুহূর্তে ছোট বোনের আগমন মোটেও আশা করিনি। মনে মনে বলছি, আর 1 মিনিট পরে আসলে হয়তো অবন্তীর ঠোঁটে আমার ঠোঁট স্পর্শ করে ফেলতাম। উফ, একটুর জন্য পারলাম না। যাই হোক, তারপর অবন্তী গিয়ে দরজা খুলল। আলিশা ভেতরে ঢুকেও ঢুকলো না, কারণ ও আমার দিকে তাকিয়ে বুঝে গেছে যে আমি এখন ওকে হাতের কাছে পেলেই থাপ্পড় দিব। খুব চালাক চতুর মেয়েটা। অবন্তী এসবের কিছুই বুঝতো না। অবন্তী একদম সাদাসিধে একটা মেয়ে, যার ভিতর কোনো হিংসা, ক্ষোভ, লোভ, লালসা কিচ্ছু নাই। এই কারণে আস্তে আস্তে অবন্তীকে আমার ভালো লাগতে শুরু করলো। আলিশা দরজার পাশে দাঁড়িয়ে বোবা মানুষের মতো হাত পেতে আমার কাছে টাকা চাচ্ছে। আমি বুঝেও না বোঝার ফান ধরে বললাম, কি জন্য ডাকছিস? তাড়াতাড়ি বল। টাকা দে, স্কুলে যাবো। টাকার জন্য তুই আমাকে ডাকছিস? তাহলে কাকে ডাকবো? আমার কাছে টাকা চাইতি? আমার কাছে টাকা নাই, চিন্তা করিস না। কয়দিন পর তোর কাছে আর টাকা চামো না। তাই নাকি? তাহলে কার কাছে চাইবি? আমার লক্ষ্মী গুলোমলো ভাবির কাছে চাইবো, তাই না গো ভাবি? হ্যাঁ গো, তাই। একজন বেলুনে পাম দিচ্ছে, আরেকজন ফুল দিচ্ছে। অবন্তীকে গোলুমুলু টুলুমুলু বলে পাম দিচ্ছে, আর উনি বেলুনের মতো ফুলতেছে। এর মাঝে অবন্তী বলল, আচ্ছা, আপনার বোন কি 10টা? যে টাকা দিতে এত কিপটামো করছেন? 10টা না, 5টা না, একটা মাত্র বোন। তাকে রাজনারীর মতো করে রাখবেন, যখন যা চাইবে তাই দিবেন। কথাগুলো শুনে আলিশা এত খুশি যে বলে শেষ করা যাবে না। ভাবি, তুমি আসলেই অনেক অনেক ভালো। তুমি আগে আসলে হয়তো ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এত ঘ্যান ঘ্যান করতে হতো না। হয়েছে, অনেক পাম দিয়েছেন। এইবার দাঁড়ান, আমি টাকা নিয়ে আসি। বলেই অবন্তী আমার প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে নিয়ে আসলো। আলিশা, তোমার কত টাকা লাগবে? ভাবি, 100 টাকা দিলেই হবে। ভাঙতে টাকা তো নাই, সব 500 টাকার নোট। তুমি এক কাজ করো, 500 টাকাই নিয়ে যাও। বলেই অবন্তী মানিব্যাগ থেকে কচকচে 500 টাকার নোটখানা আলিশাকে দিয়ে দিল। মনে মনে বলছি, এতক্ষণ বকবক করে কি লাভ হলো? আবার কাছে এসে 100 টাকা চাইল, আর অবন্তী 500 টাকা দিয়ে দিল। এখন থেকে আমার কচকচে নোটগুলো আলিশা হজম করবে, আর বোকা অবন্তী সব দিয়ে দিবে। কচকচে নোটটি নিয়ে আলিশা নাচতে নাচতে চলে গেল। বিয়ের আগে ব্যাংক থেকে কচকচে টাকাগুলো তুলে আনলাম। মানিব্যাগ ভর্তি টাকা ছিল। অবন্তী দরজাটা লাগিয়ে আবার আয়নার সামনে গিয়ে বসলো। আমি অবন্তীর পাশে গিয়ে বসলাম। আচ্ছা, আপনি তো কিপটা কেন? কিপটে কি সাদে হই? টাকা কামাই করলে বুঝবা টাকা কি জিনিস। তাই বলে একমাত্র বোনের সাথে কিপটামো করবেন? আচ্ছা, বাদ দাও। দিলাম। বলছিলাম, কি? তোমার শাড়িটা ঠিক মতো পরা হয়নি। কুচি কুচি ভাঁজগুলো আমি আরো সুন্দর করে পরিয়ে দিতে পারি। আমি কি পরিয়ে দিব? কি? আপনি আরো কোনো মেয়েকে পরিয়ে দিচ্ছেন? আমার ফুফাতো বোনকে পরিয়ে দিয়েছিলাম। আজকের পর থেকে আমাকে ছাড়া আর কাউকে পরিয়ে দিতে পারবেন না।
আচ্ছা ম্যাডাম, বলেই অবন্তীর শাড়ি খুলে ফেললাম। আবার নতুন হাজ করে কোমরে গুজে দিলাম। গুজে দিতেই অবন্তী চোখ বন্ধ করে ফেলল। অবন্তী বলল, অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু মাঝে মধ্যে তোমাকে শাড়ি পরিয়ে দেওয়ার বাহানা করব। বাহানা করার কি আছে? আমার সৌভাগ্য যে আমার হাজব্যান্ড আমাকে শাড়ি পরিয়ে দেবে। এরকম ভাগ্য সব মেয়ের হয় না। অনেক হাজব্যান্ড আছে সারা দিন রাত অফিস নিয়ে ব্যস্ত থাকে, স্ত্রীকে একটু সময় দেয় না। স্ত্রী কি চায় না চায় তার মূল্য দেয় না। আর আপনি অফিসের পাশাপাশি আমাকেও সময় দেবেন, আমার চাওয়া পাওয়ার মূল্য দেবেন, এতে আমি খুশি। আমার টাকা পয়সা লাগবে না, একটু সুখ চাই। অবন্তী, তোমার কথা শুনে মন ভরে গেল। তোমাকে আমি সুখ দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এই চলো না কোথাও ঘুরতে চাই। চলেন। অবন্তীকে নিয়ে ঘুরতে বের হইলাম। কাল শ্বশুরবাড়ি যেতে হবে, ব্রাহ্মণবাড়িয়া। গ্রামে শ্বশুরবাড়ি যেতে একটু সময় লাগবে। অবন্তীকে নিয়ে সারাদিন ঘুরলাম। অবন্তী শহরের মেয়েদের মতো এত স্টাইল করতে পারে না। যেখানেই যায় সবাই হা করে তাকিয়ে থাকে। অবন্তী গ্রামের মেয়ে, তাতে আমার কোনো আক্ষেপ নেই। সুন্দর চেহারার স্টাইলিশ মেয়ে হতে না পারে, কিন্তু ওর মনটা অনেক ভালো। অবশ্য আজকালকার যুগে বেশিরভাগ মানুষ চেহারার স্টাইলিশ মেয়ে খোঁজে। ভালো মনের অধিকারী মেয়েদের মূল্য খুবই কম। যাই হোক, রাতে ঘুমানোর সময় অবন্তী বিছানা ঠিক করতেছে, আর আমি অপেক্ষা করছি কখন অবন্তীকে নিয়ে ঘুমাবো। বিছানা ঠিক করা শেষে আমি শুয়ে পড়লাম, আর অবন্তীকে বললাম, এই কি হলো, তাড়াতাড়ি আসো না। ইস, শীত করতেছে আমার। আসছে বাবু, আর একটু অপেক্ষা করেন। আর পারছি না গো। এই তো আসছি। মিনিট 5 পর অবন্তী ঘর গোছানোর কাজ সেরে বিছানায় আসলো। অবন্তী বিছানায় উঠতেই তার হাত টান দিলাম। অবন্তী আমার বুকের উপর শুয়ে পড়ল। অবন্তীর চোখে চোখ রেখে এক পলক তাকিয়ে আছি। অবন্তীও আমার দিকে তাকিয়ে আছে। অবন্তীকে বললাম চোখ বন্ধ করতে। অবন্তী চোখ বন্ধ করল। তারপর অবন্তীর কপালে একটা চুমু এঁকে দিলাম। আমার বুকের ওপর থেকে অবন্তীকে নামিয়ে দুজনের ওপর লেপের চাদর দিয়ে ঢেকে ফেললাম। অবন্তী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। কিছুক্ষণ পর গরম অনুভব করতেছি। তারপর বুঝলাম শীতকালে বউ থাকলে কত শান্তি। তার কিছুক্ষণ পর হঠাৎ টের পেলাম অবন্তী তার পা দিয়ে আমার পায়ে খোঁচা মারতে লাগলো। আমি বুঝেও না বোঝার ভান ধরে শুয়ে আছি। অবন্তী ফিসফিস করে বলল, এই যে শুনছেন? উত্তর না পেয়ে অবন্তী আমাকে রাগী স্বরে ডাকতে লাগলো। এই যে আমার কথা কি কানে যাচ্ছে না? হ্যাঁ, এক কান দিয়ে যাচ্ছে, আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। একদম ফাজলামো করবেন না। আর আপনি এতক্ষণ চুপচাপ ছিলেন কেন? ঘুম পাইছিল আমার। আজ রাতে ঘুমানো যাবে না। কেন? আজ রাতে কি? আজ রাতে আমি আর আপনি গল্প করব। কি? স্বাদের ঘুম রেখে গল্প করব? না না, আমি ঘুমাবো। আমি আপনাকে ঘুমাতে দেব না। বলেই অবন্তী গায়ের ওপর থেকে ল্যাপ উঠিয়ে ফেলল। এই এই কি করছো? আচ্ছা ঠিক আছে, আজ রাতে গল্প হবে, তবুও গায়ের ওপর থেকে ল্যাপ সরিয়ে নিবা না। তারপর অবন্তী আমার খোঁচা খোঁচা দাড়িতে হাত দিয়ে বলতে লাগলো, আচ্ছা, আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না? হ্যাঁ, অনেক বাচ্চা কাচ্চা হবে, এইবার ঘুমাও। উফ, শুনেন না। বলো। আমাদের দুটো বাচ্চা হবে। হ্যাঁ হবে। একটা মেয়ে আর একটা ছেলে। সবার এরকম স্বপ্ন থাকে, কিন্তু পরে দেখা যায় দুটোর জায়গায় 4টে হয়। এখন আমি ঘুমাই। না 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 না, এখন ঘুমোতে না পারলে কাল শ্বশুরবাড়িতে গিয়ে ঘুমের জন্য তাকাতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, ঘুমান। বলেই অবন্তী অন্যদিকে তাকিয়ে শুয়ে আছে। বুঝতে আর বাকি রইল না যে পাগলিটা অভিমান করছে। অভিমান ভাঙানোর জন্য অবন্তীকে পেছন দিকে জড়িয়ে ধরতে হাত দিলাম। অমনি অবন্তী আমার হাত সরিয়ে ফেলল। অভিমানটা একটু বেশি মনে হচ্ছে। কি করব বুঝতেছি না। অবন্তীকে অনেকবার ডাকলাম, কিন্তু শুনল না।
তাই অবন্তীর মতো আমিও অভিমান করে অন্যদিকে ফিরে শুয়ে রইলাম। তারপর কখন জানি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে হঠাৎ অবন্তী আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি আপনার কিছুই হতে দিব না। চোখ খুলে দেখি অবন্তী আমাকে জড়িয়ে ধরে এই একটাই কথা বারবার বলতেছে আর কাঁদতেছে। অবন্তী, কি হয়েছে তোমার? অবন্তীর কোনো সারা শব্দ নেই। 4-5 বার ডাকার পর অবন্তী উত্তর দিল, আমি আপনাকে নিয়ে একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। স্বপ্ন কোনোদিন সত্যি হয় না রে পাগলি। যদি হয় তখন? হবে না, এইবার ঘুমাও। আমি আপনাকে এইভাবে জড়িয়ে ধরে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। তারপর আবার ঘুমোতে গেলাম। সকালবেলা লেপের নিচ থেকে মুখ বের করতেই জানালা দিয়ে রোদের আলো এসে চোখে পড়ল। অবন্তী সেটা দেখতে পেয়ে জানালার কাপড় দিয়ে ঢেকে দিল। ভাবছিলাম অবন্তী আমার ঘুম ভাঙাবে, এখন দেখছি ঘুমানোর সুযোগ করে দিল। আবার কিছুক্ষণ ঘুমালাম। হঠাৎ টের পেলাম অবন্তী আমার কাছে আসতেছে। শ্যাম্পু করা চুলের ঘ্রাণ আমার নাকে এসে লাগলো। বিষয়টা বুঝতে পেরে ঘুমের ভান ধরে শুয়ে আছি। তারপর অবন্তী তার ভেজা চুল দিয়ে আমার নাক মুখ কাতুকুতু দিচ্ছে যাতে আমি ঘুম থেকে উঠে পড়ি। অবন্তী বারবার আমার নাক মুখে চুল দিয়ে কাতুকুতু দিচ্ছে। আমি অবশেষে অবন্তীর হাত টান দিয়ে বিছানায় শুয়ে দিলাম। এই এখন এসব চলবে না, যান ওঠেন আর ফ্রেশ হয়ে আসুন। একটু থাকো না। না, এখন আমাকে সবার জন্য নাস্তা বাড়তে হবে। দূর, লাগবে না, যাও। বাচ্চাদের মতো আচরণ করুন কেন? বোঝার চেষ্টা করুন। আজ আমাদের বাড়ি না গেলে আপনি আমাকে নিয়ে সারাদিন শুয়ে থাকলেও সমস্যা ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি উঠতেছি। শুধু উঠলেই হবে না, গোসল করে ফ্রেশ হয়ে তারপর নাস্তা টেবিলে আসবেন। এই শীতে আমি গোসল করতে পারবো না। কি, আপনি গোসল না করে শ্বশুরবাড়ি যাবেন? তা না, তাহলে কি? বলছিলাম কি গরম পানি দিয়ে গোসল করব। আচ্ছা ঠিক আছে, আপনি ওঠেন, আমি গরম পানি করে দিচ্ছি। অবন্তী পানি গরম করতে চলে গেল। কিছুক্ষণ পর গরম পানি এনে আমাকে ডাকতে লাগলো। গোসলখানায় গিয়ে ধাপ ধুপ কয়েক মুখ পানি ঢেলে কোনোরকম শরীর সিঝালাম। দরজা খুলতে দেখি অবন্তী তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছি। এত তাড়াতাড়ি গোসল শেষ? শীতের দিনের গোসল তো, তাই। আপনি একটা খাচ্ছর। খাচ্চর বলার চাই বলো। এইবার তোয়ালে আমাকে দাও। তোয়ালে দিয়ে অবন্তী সোজা নিচে চলে গেল। আমি ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসলাম। সারা শরীরে কাঁপুনি হচ্ছে আর খাবার খাচ্ছি। খাওয়া শেষে দৌড়ে রুমে গিয়ে আবার ল্যাপের নিচে গেলাম। অবন্তী রুমে এসে আমাকে ল্যাপের নিচে দেখতে পেয়ে ভীষণ খেপে গেল। আমি ল্যাপের ছিদ্র জায়গা দিয়ে অবন্তীকে দেখছি। অবন্তীর রাগে তার কটমট করতেছে। আচ্ছা, আপনি কি উঠবেন নাকি পানি ঢেলে দেব? তুমি রেডি হও। আর সেই সময়টুকুতে আমি গরম হই। ল্যাপের ছিদ্র জায়গা দিয়ে দেখলাম অবন্তী বাথরুমের দিকে যাচ্ছি। অমনি ল্যাপের নিচ থেকে উঠে পড়লাম। আজ ল্যাপের ছিদ্র না থাকলে পানিতে ভিজতে হতো। যাই হোক, তারপর অবন্তী পানি এনে দেখল আমি বিছানায় নেই। অবন্তী ল্যাপ উঠিয়ে দেখলাম আমি বিছানায় নেই, আর সেটা আমি দরজার আড়ালে লুকিয়ে দেখছি। হঠাৎ আলিশা রুমে আসলো। ভাবি, কি করো? কি ব্যাপার ভাবি, তোমার হাতে পানির বোতল কেন? তোমার অলস ভাইয়াকে গোসল করাবো। ভাবি, ভাইয়া তো একবার গোসল করেছে, আবার গোসল করাবা কেন? তোমার ভাইয়ার মির্কি ব্যারাম হইছে, তাই পানিতে চোবাবো। মির্কি ব্যারাম কি? আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় মির্কি ব্যারাম বলে। ভাবি, তোমরা যা ইচ্ছা করো, কিন্তু এখন আমাকে টাকা দাও। আমি দরজার আড়াল থেকে বের হয়ে পালাবো, অমনি আলিশা আমাকে দেখে ফেলল। ভাইয়া, কই যাস? আমাকে টাকা দিয়ে যা। এর মাঝে অবন্তী বলল, এই যে জনাব, আপনি চোরের মতো কই পালাচ্ছেন? কাছে আসুন। তোমার হাতে পানি থাকলে যাব না। আচ্ছা ঠিক আছে, পানি বাথরুমে ফেলে দিচ্ছি। এই বলেই অবন্তী পানির বালতি বাথরুমে নিয়ে গেল। এদিকে আলিশা টাকার জন্য ঘ্যান ঘ্যান করতেছে। বিছানায় বসতেই অবন্তী এসে বলল, আবার বসলেন কেন? কি করবো তাহলে?
কি করব মানে? আজকে যে আমাদের বাড়ি যাবার কথা, সেটা কি ভুলে গেছেন? ও সরি, দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হচ্ছি। ভাবি, আমিও তোমাদের সাথে যাব। আমার খুব ইচ্ছে গ্রাম দেখব। গ্রামের বিষয়ে শুধু বইয়ে পড়েছি, কোনোদিন দেখিনি। প্লিজ প্লিজ প্লিজ, না করো না। আচ্ছা ঠিক আছে, যাও, রেডি হও। থ্যাংক ইউ আমার গুলুগুলু বাবিটা। মা। কিন্তু আলিশা ম্যাডাম, আমি আপনাকে আমাদের সাথে নিচ্ছি না। ভাইয়া, তুই কি সারা জীবন আমার শত্রু হয়ে থাকবি? যেখানে যেতে চাই তুই বাধা দিবিই দিবি, কিন্তু কেন? দেখ, সামনে তোর এক্সাম, তাই আমি তোকে যেতে দিব না। এক্সামের এখনো 2 মাস বাকি আছে, 2 দিনের জন্য কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু এক্সাম খারাপ হলে খবর আছে। কয়টার খবর? হুম। কথাটা শুনে অবন্তী হাসতে লাগলো। ধমক দিয়ে বলল, চুপ। এক ধমকে সব ঠান্ডা হয়ে গেল। তারপর সবাই রেডি হয়ে ব্রাহ্মণ বাড়ির উদ্দেশ্যে ট্রেন ধরলাম। অবন্তীকে জানালার পাশে দিয়ে মাঝখানে আমি বসলাম, আর আমার পাশে আলিশা বসলো। ট্রেনটা নিজস্ব গতিতে চলতে লাগলো। এর আগে কখনো ট্রেন দিয়ে ব্রাহ্মণ বাড়িয়া যাওয়া হয়নি। আলিশা তার প্রাণের ফেসবুক নিয়ে ব্যস্ত, আর অবন্তী বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে ব্যস্ত। আমাদের সামনে 3 জন লোক বসছে। ওদেরকে দেখে মনে হচ্ছে ওরাও কোথাও বেড়াতে যাচ্ছে। হাতে রসগোল্লার হাড়ি, উফ, দেখে জিভে পানি এসে গেল। গাড়িতে বা ট্রেনে উঠলেও অনেকেরই খেতে ইচ্ছে করে না, কারণ খেতে গেলেই বমি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার খিদে থাকুক বা না থাকুক, আমার খেতে ইচ্ছে করবেই। মনে মনে এসব কথা ভাবছিলাম। হঠাৎ এক হকার বাদাম, বুট, চানাচুর এসব নিয়ে ডাকতে লাগলো। অবন্তী আর আলিশার জন্য চানাচুর আর আমার জন্য বাদাম দিয়ে বললাম। খেতে খেতে অবন্তীকে বললাম, কোথায় আসছি আমরা? এই তো আরেকটু সামনেই ভৈরব স্টেশন। আলিশা, মোবাইল রেখে বাইরে তাকিয়ে দেখো, কত সুন্দর। ভাইয়া, আমি চ্যাট করতেছি, বিরক্ত করিস না। আচ্ছা ঠিক আছে, আপনি চ্যাট করেন। একটু পর অবন্তী বলল, আমার ঘুম পাইছে, আমি একটু ঘুমাই। আচ্ছা ঘুমাও। আলিশা আমার কাঁধে মাথা রেখে ঘুম দিল। অবন্তীকে ঘুমন্ত অবস্থায় অনেক সুন্দর লাগছে। এখন আমার ইচ্ছে মতো দেখতে পারবো। অবন্তী তাকিয়ে থাকলে অবশ্য বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারতাম না। মেয়েদের চোখে চোখ রেখে আমি বেশিক্ষণ থাকতে পারি না, কিন্তু এবার অবন্তীকে যতক্ষণ ইচ্ছা দেখতে পারবো। মন ভরে দেখছি আর ভাবছি। যতই দেখছি ততই ভালো লাগতেছে। 10 মিনিট পর ট্রেন হরেন দিতে লাগলো। তার মানে স্টেশনে এসে গেছি। ভাবনা থেকে ফিরে আসলাম। এদিকে আলিশা এখনো মোবাইল টিপেই যাচ্ছে। স্টেশনে এসে ট্রেন থামলো। আমার কাঁধ থেকে অবন্তীর মাথা সরিয়ে সিটের উপর রাখলাম, আর আলিশাকে বললাম অবন্তীকে খেয়াল রাখতে। ট্রেন থেকে নেমে একটা দোকানে গেলাম। একটা পানির বোতল কিনে আবার ট্রেনে উঠলাম। গিয়ে দেখে অবন্তী আছে, কিন্তু আলিশা নেই। সামনে সিটের লোকদের জিজ্ঞেস করলাম, ওরা কিছুই বলতে পারে না। তারপর আলিশাকে ফোন দিলাম, রিং হলো, কিন্তু ফোন ধরল না। এই মুহূর্তে অবন্তীকে রেখে আলিশাকে কোথায় খুঁজবো? এই সময়টুকুর মধ্যে আলিশা উধাও হয়ে যাবে ভাবতেই পারছি না। পানির বোতলটা সিটের উপর রেখে অবন্তীকে আস্তে করে ডাক দিলাম। 4-5 বার ডাকার পর অবন্তী সজাগ হলো। এই শুনছো, আলিশাকে পাচ্ছি না। অবন্তী আশ্চর্য হয়ে বলল, পাচ্ছেন না মানে? আলিশা কই গেছে? জানি না। আমি আলিশাকে আর তোমাকে রেখে পানি আনতে গিয়েছিলাম, এসে দেখে আলিশা নেই। তারপর অবন্তীকে নিয়ে ট্রেন থেকে নামলাম। অবন্তী আমার হাত শক্ত করে ধরে আছে। ঘুম ঘুম ভাব কেটে যাওয়ার জন্য অবন্তী বোতলের পানি দিয়ে চোখে মুখে দিল। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। এদিকে আলিশাকেও কোথাও খুঁজে পাচ্ছি না। সব যাত্রী ট্রেনে উঠে গেল। আমি আর অবন্তী আলিশাকে খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ আলিশা ভাইয়া বলে ডাক দিল। পেছনে তাকিয়ে দেখে আলিশা ট্রেনের দরজায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে আমাদেরকে ডাকছে। এই মুহূর্তে ট্রেনও ছেড়ে দিয়েছি। ট্রেনের গতি কম ছিল বলে উঠতে পারলাম। ট্রেনে উঠেই ইচ্ছে করছে আলিশাকে 2-4টে থাপ্পড় মারি। এতক্ষণ আমাদের দুজনকে যে হয়রানি করছে
যাই হোক, তারপর আমাদের চার্জার সিটে গিয়ে বসে বললাম। আলিশাকে রাগী স্বরে জিজ্ঞেস করলাম, এতক্ষণ কই ছিলি? ভাইয়া, আমি আগেই সরি বলি, কারণ তোদেরকে না বলে আমার যাওয়াটা একদম ঠিক হয়নি। আমি ভাবিকে বলে যেতাম, কিন্তু ভাবি ঘুমাচ্ছিল, তাই বলতে পারিনি। আর তুই বাইরে গিয়েছিলি, ভাবলাম তোর আসতে দেরি হবে, তাই আমি দেখা করতে চলে গিয়েছি। সবই বুঝলাম, কিন্তু কার সাথে দেখা করতে গিয়েছিলি? একটা জাস্ট ফ্রেন্ডের সাথে। মিথ্যা বলবি না। কসম ভাইয়া, একদম সত্যি। আচ্ছা, পুরো বাংলাদেশে কি তোর ফ্রেন্ড আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তোর বোন বলে কথা। হইছে, চোরের মায়ের বড় গলা। একে তো না বলে দেখা করতে গেলি, তার উপর উল্টাপাল্টা পক পক। ভাবি, ভাইয়ার বক্তব্য শেষ, এবার তোমার পালা, তুমি কিছু বলো। আমার আর কিচ্ছু বলার নাই। ভাবি, তোমার শ্বশুর বাড়ি আর কত দূর? কে? ও সরি, তোমাদের বাড়ি কত দূর? আরও দেরি আছে, ঘন্টাখানেক লাগবে। আচ্ছা ভাবি, তোমাদের এলাকায় হ্যান্ডসাম ছেলে পেলে আছে নাকি? হ্যাঁ, অনেক আছে। কেন, প্রেম করবা নাকি? আরে না, এসব প্রেম টেম আমার দ্বার হবে না। তোমার ফেসবুক থাকতে প্রেম করার কি দরকার? ভাবি, তুমিও ভাইয়ার মতো আমার ফেসবুকের পিছে লাগছো? উফ, বুঝি না, তোমরা কেউ আমার পক্ষে থাকো না। দুজন কি সুন্দর করে কথাবার্তা বলতেছে, আমি নীরব দর্শক হয়ে দুজনের কথা শুনে যাচ্ছি। আলিশা ভুলে গেছে যে তার ভাইয়ের সাথে আছে, নয়তো আমার সামনে কেমনে জিজ্ঞেস করলো গ্রামে হ্যান্ডসাম ছেলে পেলে আছে কিনা। নির্লজ্জ মেয়ে একটা। এই কারণেই আলিশাকে সাথে আনতে বারণ করছিলাম। শ্বশুর বাড়িতে গেলে কি হয় আল্লাহ জানে, নিশ্চয়ই কোনো না কোনো অঘটন ঘটাবে। কিছুক্ষণ সবাই নিস্তব্ধ হয়ে এক একজন এক এক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে বলল। ঘণ্টাখানেক পর ট্রেনে ব্রাহ্মণবাড়ি স্টেশনে গিয়ে থামল। সবাই যার যার মতো নেমে গেল, আমরাও নেমে গেলাম। স্টেশন থেকে একটা অটো ভাড়া করে শ্বশুরবাড়ির পাশের গ্রাম অব্দি গেলাম। শ্বশুরবাড়ি এলাকার রাস্তাটা কাঁচা, একটা ভ্যান ভাড়া করলাম। আলিশা ভ্যান দেখি তাড়াহুড়ো করে ভ্যানে উঠে বলল, তারপর ইচ্ছে মতো সেলফি নিতে লাগলো। মাঝে মধ্যে খুবই বিরক্তি লাগে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আলিশা গ্রামের মাটিতে পা রাখতেই মোবাইলের নেশাটা একটু কমে গেছে। এদিক ওদিক তাকিয়ে গ্রামের প্রকৃতিকে দেখছি। গ্রামের মানুষ শহরে গেলে যেমন শুধু দেখতেই ইচ্ছে করে, তেমনি শহরের মানুষ গ্রামে আসলেও দেখতে ইচ্ছে করে। মনোমুগ্ধকর পরিবেশ, ছোট ছোট রাস্তা, তার পাশ দিয়ে বয়ে গেছে সরু আঁকাবাঁকা একটি নদী। নদীর নাম তিতাস নদী। নদীতে পানি নেই বললেই চলে। অবন্তীর থেকে শুনছিলাম শীতকালে এই নদীতে তেমন পানি থাকে না। আলিশা গ্রামের দৃশ্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে। হঠাৎ আলিশা বলে উঠল। ভ্যান থামাতেই আলিশা নেমে নদীর দিকে যেতে লাগলো। আলিশার পাগলামি আবার শুরু হয়ে গেল। আগেই বলেছিলাম এই মেয়েটাকে নিয়ে শান্তিতে থাকতে পারবো না। আলিশার পিছু দৌড়াতে দৌড়াতে কাহিল হয়ে গেলাম। অবশেষে আলিশা নদীর পাড় দাঁড়িয়ে কয়েকটা সেলফি নিল, তারপর আবার দৌড়ে সে ফ্যানে উঠল। শ্বশুরবাড়ির কাছে সে ফ্যান থামল। আলিশা বলল, মামা, ভ্যান থামালেন কেন? আমরা এসে গেছি। ভ্যানওয়ালা কয়েকটা বেল বাজাতেই শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি আম্মাজান আসলো, সাথে একমাত্র শালিকাও আসলো। শালি আমার কাছে এসে আমার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। অবন্তী ব্যাগ নিয়ে ঘরে গেল। বাড়ির উঠোনের এক কোণে শ্বশুর আব্বাজানের সাইকেল দেখতে পেয়ে আলিশা বায়না ধরল সাইকেল চালাবে। শব্দ অবন্তীর। অবন্তীর লাই পেয়ে আলিশা মাথায় চড়ে বসেছে। শ্বশুরবাড়ির মানুষজন কি না কি মনে করবে কে জানে। আম্মাজান আলিশাকে বুঝিয়ে ঘরে নিল। এদিকে শালি আমার হাত ধরেই আছে। অবন্তীর চেয়ে শালিকা বেশি কিউট। একটা মাত্র শালি আমার। যাই হোক, তারপর রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করলাম। বিছানায় শুইতেই আলিশা পাগলিকে নিয়ে চিন্তা হচ্ছে। এই মেয়েটা কখন কি করে বসে বলা যায় না। রুম থেকে বের হয়ে আলিশাকে খুঁজতে লাগলাম। এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না। রাস্তায় এসে দেখি সাইকেল চালানো শিখতেছি।
আলিশার পাগলে আমার ভালো লাগছে না। সাইকেল থেকে পড়ে পা না ভাঙলে ঠিক হবে না। দৌড়ে গিয়ে সাইকেলের পিছনে ধরলাম। আলিশা, তুই কি আমার কথা শুনবি না? ভাইয়া প্লিজ আমাকে সাইকেল চালানো শিখতে দে, এমন সুযোগ শহরে পাবো না। সাইকেল শিখতে গিয়ে যদি পা ভেঙে যায় তখন তোকে কে বিয়ে করবি? আলিশার চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় গেলাম। গিয়ে দেখি আলিশা রাস্তার মাঝখানে পড়ে আছে, আর তার উপর সাইকেল। আমি আগেই বলেছিলাম এই মেয়েটা একটা অঘটন ঘটাবেই। কাছে গিয়ে বললাম, দেখ, বড়দের কথা না শুনলে কেমন হয়। বড়রা যা বলে ছোটদের তা শুনতে হয়। কথাগুলো শুনে আলিশা হো 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 করে পাগলের মতো হাসতে লাগলো। বুঝতেছি না ও হাসতেছে কেন। ব্যথা পাইলে কেউ হাসে নাকি? আলিশার ওপর থেকে সাইকেল ওঠাতেই আলিশাও উঠে পড়ল আর বলল, ভাইয়া আমার কিচ্ছু হয়নি, আমি জেনে শুনে সাইকেলের নিচে পড়েছি। কিন্তু কেন? দেখলাম সত্যি সত্যি আমার এমন হলে তুই কি করিস? আমি আগেই বলেছি, সাইকেল চালাতে গিয়ে যদি তোর হাত পা ভেঙে যায় তাহলে হাত পা ভাঙা ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দিব। আমারও কোনো আপত্তি নেই, আমারও হাত পা ভাঙা, ওনারও হাত পা ভাঙা। ইস কি মিল। হয়েছে, আর সাইকেল চালাতে হবে না, এইবার আমার সাথে আয়। বলেই এক হাতে সাইকেল আর এক হাতে আলিশাকে ধরে বাড়ি আসলাম। বিকেলবেলা শ্বশুর আব্বাজান আসলো। অবন্তী রুমে এসে বলল, শুয়ে না থেকে চলেন, বিল থেকে ঘুরে আসি। আচ্ছা চলো, কিন্তু তোমার বোন অহনাকে দেখছি না যে? ও বেড়াতে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো যাই। এর মাঝে আলিশা শুনতে পেয়ে বলল, আমিও যাব। তোর যেতে হবে না, তুই সাইকেল চালানো শিখ। না আমি বিলে যাব, নৌকায় উঠবো, তারপর পদ্ম ফুল তুলবো। আমার খুব ইচ্ছা, না করিস না ভাইয়া। এর মাঝে অবন্তী বলল, আচ্ছা ঠিক আছে, আসো। অবন্তীর কারণে আলিশা দিন দিন লাইফে মাথায় উঠছে। যাই হোক, তারপর অবন্তী আর আলিশাকে নিয়ে শ্বশুরবাড়ির পেছনে দিক দিয়ে বের হলাম। হাঁটতে হাঁটতে রসুলপুর নামের একটা জায়গায় গিয়ে নৌকায় উঠলাম। রসুলপুর আসতে না আসতেই আলিশা লাফাতে শুরু করলো পদ্ম ফুল তুলবে। বিলের মাঝখানে গিয়ে আলিশা অনেকগুলো পদ্ম ফুল তুলল। ও যদি পারত সারা বিলের পদ্ম ফুল তুলে নিত। আলিশা মাঝখানে বসে আছে, আমি আর অবন্তী নৌকার মাথায় বসে আছি। জেলেরা মাছ ধরছে, কেউ বড়শি দিয়ে মাছ ধরছে, কেউ জাল দিয়ে মাছ ধরছে। এটাই তাদের জীবিকা নির্বাহের প্রধান হাতিয়ার। মাছ পেলে মুখে হাসি ফোটে, আর না পেলে হাসি ফোটে না। অনেক সময় না খেয়ে থাকতে হয়। এসব ভাবছিলাম। এদিকে সূর্য আস্তে আস্তে পশ্চিম দিক দিয়ে অস্ত যাচ্ছে, আর সন্ধ্যা হয়ে আসছে। তবু বাড়ি ফেরার নাম নেই। আমারও ইচ্ছে করছে না বাড়ি ফিরে যেতে। সন্ধ্যাবেলা হালকা বাতাস, শীত শীত লাগতেছে। শ্বশুরবাড়ি ফিরতেছি, অবন্তী আমার হাত শক্ত করে ধরে আছে। আলিশা আমাদের ঠিক সামনে, কিছুটা ভয় ভয় করছে। অবন্তী বলেছিল এই জায়গাটা ভালো না। এটা মনে হলেই গা ঝমঝম করে ওঠে। আর একটু সামনে যেতেই একটা লাইটের আলো দেখতে পেলাম। কিছুটা শান্তি লাগলো। লোকটা কাছে আসতেই দেখতে পেলাম শ্বশুর আব্বাজান। শ্বশুর আব্বাজান আমাদের বকাঝকা করতে লাগলো। সবাই মাথা নিচু করে বাড়ি চলে গেলাম। পরের দিন সকালে অবন্তীর প্রচণ্ড জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না। কাল রাতে ভয় পেয়ে এখন জ্বর এসে গেছে। অবন্তীর জ্বর দেখে আমার কোনো কিছুই ভালো লাগছে না। এমনকি সকালে নাস্তা না খেয়ে অবন্তীকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি। আগে অবন্তী সুস্থ হোক, তারপর খাবো। ডাক্তারের কাছ থেকে এসে অবন্তীর চোরাচুরিতে হালকা নাস্তা করলাম, তাও দুপুর 12টা নাগাদ। ভাবছিলাম আজকে বিকেলবেলা বাড়ি ফিরে যাব, কিন্তু অবন্তীর এই অবস্থায় যাওয়া ঠিক হবে না। অবন্তীকে সময় দিতে গিয়ে আলিশার খোঁজখবর ঠিক মতো রাখতেই পারছি না। সেই সকালবেলা আলিশাকে একবার দেখেছিলাম, তারপর থেকে আলিশাকে আর কোথাও দেখিনি। মনটাকে নিয়ে বড্ড টেনশন হচ্ছে। অবন্তীকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর কম্বল দিয়ে ঘুম পাড়িয়ে আসলাম। এইবার আলিশাকে খুঁজতে বের হলাম। আলিশা মেয়ের হয়ে ছেলেদের মতো সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়ায়।
খুঁজতে খুঁজতে আরেকবার দেখতে পেলাম আলিশা ছোট ছোট বাচ্চাদের সাথে নদীতে গোসল করতেছে। মেজাজ ঠান্ডা রেখে আলিশাকে নদী থেকে শ্বশুরবাড়ি নিয়ে আসলাম। এলাকার মানুষ নানান ধরনের কথাবার্তা বলতেছে। এই মেয়েকে নিয়ে আর থাকা যাবে না। সিদ্ধান্ত নিলাম কাল সকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। বিকেলবেলা অবন্তীর বোন মানে আমার একমাত্র শালী অহনা বেড়ানো শেষে বাড়ি ফিরল। শালীটা যদি বাড়ি থাকতো তাহলে আলিশাকে নিয়ে আমার কোনো টেনশন হতো না। এমনিতে কাল সকালে আমরা বাড়ি ফিরে যাব। শালী যখনই শুনতে পায় আমরা চলে যাব তখনই বলি, দুলা ভাই আর কটা দিন থেকেই যান, এখনই যায়েন না। আরেকবার আসলে অনেক দিন থাকবো। শালিকা অনয় বিনয় করলেও থাকা সম্ভব না, কারণ আলিশা গ্রামে যতক্ষণ থাকবে ততক্ষণই বিপদে পড়ার সম্ভাবনা আছে। রাতে অবন্তীকে বিছানায় থাকা অবস্থায় নিজ হাতে খাইয়ে দিলাম। তারপর ওষুধপাতি খাইয়ে ঘুমোতে বললাম। অবন্তীর চোখে জল দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বলল না। যাই হোক, এক রুমে আমি অবন্তী শুয়ে আছি, আরেক রুমে আলিশার অহনা শুয়ে আছে, আর আরেক রুমে শাশুড়ি আর শ্বশুর। হঠাৎ রাতে অবন্তী আচমকা বলতে লাগলো, আপনি অনেক ভালো, এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। ওই সময় আপনার এমন সেবা যত্ন দেখে চোখে জল এসে গিয়েছিল। আপনি এত ভালো কেন? অবন্তীর মুখ থেকে বোকামো প্রশ্ন শুনে হাসি পেল। অবন্তী, আমি ভালো কিনা জানি না, তবে ভালো কিছু করার চেষ্টা করি। সেটা আমার চেয়ে বেশি আর কেউ জানে না। জি মহারানী, ছোট একটা কম্বলের নিচে দুজন শুয়ে আছি। ঠিক মতো হয় না, তবু অবন্তীকে বুঝতে দেইনি। আমার না হয় শীত করুক, কিন্তু ওর যেন শীত না করে। হঠাৎ করে অবন্তী আমাকে বলল, শব্দ করে জড়িয়ে ধরেন, শীত করতেছে। এক কাজ করো, পুরো কম্বলটাই তুমি নিয়ে নাও। না, কম্বল দিয়ে হবে না, জড়িয়ে ধরতে হবে। এক কাজ করো, আমার জ্যাকেট গায়ে দাও, তাহলে আর শীত করবে না। না, এসবে শীত কমবে না। কেন জানি অবন্তীকে জড়িয়ে ধরতে আনিজি ফিল করতেছে। হাত পা থরথর করে কাঁপছে। আরেকবার অবন্তী আমাকে ধমক দিয়ে বলল, জড়িয়ে ধরেন। আমি সাথে সাথে অবন্তীকে শক্ত করে আমার বুকে জড়িয়ে ধরি। কিছুতেই ছাড়তে ইচ্ছে করছে না। জড়িয়ে ধরতেই মনে হচ্ছে অবন্তীর জ্বর চলে গেছে। অবন্তী আর আমি দুজনেই কম্বলের নিচ থেকে মাথা বের করলাম। কম্বলের নিচে মুখ লুকিয়ে বেশিক্ষণ থাকা যায় না, দম বন্ধ হয়ে আসে। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতেছি। আজকের রাত আমাদের দুজনের জন্য মধুর রাতের মতো। এমন রাত হয়তো আর নাও আসতে পারে। এসব যখন ভাবছি তখন অবন্তীর দিকে তাকিয়ে দেখি ও ঘুমিয়ে পড়ছে। মহারানী ঘুমিয়ে পড়ছে, আর মহারাজা জেগে থেকে কি করবে। তারপর আমিও ঘুমিয়ে গেলাম। চোখ বন্ধ করতেই ঘুমের দেশে চলে গেলাম। সকালবেলা, শীতের দিনে সকাল সকাল উঠতেই ইচ্ছে করে না, কিন্তু আজ আমাকে উঠতেই হবে। নাস্তা খেয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। অবন্তী হয়তো রান্নাবান্নার কাছে ব্যস্ত, আর আলিশা কি করতেছে কে জানে। ওর জন্য ঠিক মতো ঘুমোতেও পারবো না। আর একটু পরে উঠবো ভেবেছি, কিন্তু ওর জন্য খুব টেনশন হচ্ছে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি শ্বশুর আব্বাজান খেজুর গাছে উঠতেছে। শীতের সময় খেজুরের রস অনেক মজাদার। আলিশা অনেক আগে থেকেই গাছের নিচে দাঁড়িয়ে আছে, খেজুরের রস খাবে বলে। আমারও ইচ্ছে খেজুরের রস খাবো। শ্বশুর আব্বাজান গাছ থেকে খেজুরের কলস ভর্তি রস দড়িতে নিচে দিল। শালি দুটো গ্লাস নিয়ে আসলো। আমি আর আলিশা প্রথমে খেলাম। প্রচুর মিষ্টি এবং ঠান্ডা। কিছুক্ষণের জন্য মনে হলো গলা দিয়ে বরফের পানি গেছে। নাস্তা খেয়ে অবন্তী আর আলিশাকে নিয়ে বের হব। ঠিক তখন আম্মা চান আর শালি কান্নাকাটি করতে লাগলো। কিছুক্ষণ সান্ত্বনা দিলাম, তারপর বের হলাম। রাস্তায় গিয়ে ভাড়া করা ভ্যানে উঠলাম। একটু দূরে যাওয়ার পর আলিশা ভ্যান থেকে নেমে বলল, আলিশা নামলি কেন? গ্রাম ছেড়ে শহরে যেতে ইচ্ছে করছে না, আমি যাব না, তোমরা চলে যাও। বলেই আলিশা শ্বশুর বাড়ির দিকে হাঁটতে লাগলো। এই মেয়ে দেখি গ্রামের প্রেমে পড়ে গেছে। একদিনই গ্রামের প্রতি এত মায়া, আর কয়দিন থাকলে শহর কি
একদম ফুলেই যাবে। একটু পেছনে গিয়ে আলিশাকে বুঝিয়ে ভ্যানে উঠালাম। কোনোরকম শ্বশুরবাড়ির এলাকা পেরিয়ে একটা অটোতে উঠলাম। আলিশা অবন্তী দুজনেরই মন খারাপ। স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়লে সব আগের মতো হয়ে যাবে। তারপর ট্রেনের 3টে টিকিট কেটে বসে আছি। আধা ঘন্টা পর ট্রেন আসলো। সবাই ট্রেনে উঠে পড়লাম। ট্রেন তার নিজস্ব গতিতে চলতে লাগলো। মোটামুটি 3 জনেরই মন খারাপ। ওদের দুজনের মন খারাপ দেখেও আমার মন কি ভালো থাকতে পারে? কখনো না। আসার সময় আলিশা একদম মোবাইল গুতগুতি করেনি। শহর থেকে গ্রামে যেতে আলিশা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, 1-2 ঘন্টা পর বাসায় গিয়ে পৌঁছালাম। কাল থেকে আবার আগের মতো অফিসে যেতে হবে। ব্যস্ত হয়ে পড়ব। আলিশাও তার প্রাইভেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। রাতে বাসে এসে দেখি অবন্তী আগে থেকেই শুয়ে আছে, কিন্তু টেবিলে খাবার রেডি আছে। আমি আসছি। অবন্তী সেটা দেখতে পেয়ে বিছানা থেকে উঠে বলল, এই, তোমার উঠতে হবে না, তুমি খেয়েছো? খেতে ইচ্ছে করতেছে না। খেতে ইচ্ছে করছে না মানে কি? আমি খাবো না, আপনি খান। রাতে না খেয়ে থাকা ভালো না। আসো, দুজনে একসাথে খাবো। অবন্তী বিছানা থেকে উঠে আমার কাছে এসে বাচ্চা পোলাপানের মতো দাঁড়িয়ে আছে। একটু নিচু হয়ে হা করল, আর আমি অবন্তীকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে অবন্তীর মুখ আমার হাত দিয়ে মুছে দিলাম আর বললাম, যাও এবার কে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। আমি একটু কাজ ছেড়ে আসছি। না। না মানে? আমি আপনার কাজ দেখব। আপনাকে ছাড়া একা একা ঘুম আসবে না। তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখবা? না। তাহলে? আপনার কোলে বসে কাজ দেখব। উফ, তুমিও না। বাচ্চা পোলাপানি রয়ে গেলাম। আসো। অবন্তী সত্যি সত্যি আমার কোলে এসে বসলো। সত্যি বলতে কাজ করতে আমার একটুও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কিন্তু মাঝে মধ্যে এটা ওটা জিজ্ঞেস করে মাথা খারাপ করে দেয় আর কি। তবুও ভালো লাগে। বউকে কোলে নিয়ে এইভাবে কাজ করলাম। কখন যে কাজ শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। আনুমানিক আধা ঘন্টা পর কাজ সেরে অবন্তীকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। তারপর দুজনে শুয়ে পড়লাম। কাল থেকে অফিস যেতে হবে। পরের দিন সকালবেলা অফিসের জন্য বের হব। এদিকে আলিশাও প্রাইভেটে পড়ার জন্য বের হলো। অবন্তীও ঘরের সব দায়িত্ব হাতে নিল। সবাই যার যার কাছে ব্যস্ত হয়ে পড়লাম। খেয়ে বের হবার সময় অবন্তীকে বললাম, আমি গেলাম। আচ্ছা যান। যাওয়ার আগে আমাকে একটা উম্মা দিবা না? না। আচ্ছা, দিতে হবে না বলেই আমি সামনে পা বাড়ালাম। অমনি অবন্তী দৌড়ে এসে আমার গালে একটা চুমু দিয়ে দরজা মেরে দিল। বুঝতে আর বাকি রইল না যে অবন্তী লজ্জা পেয়েছে। আমি মুচকি একটা হাসি দিয়ে অফিসে চলে গেলাম।